আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? কেমন আছি আমরা সবাই? আশা করি সকলেই ভালো আছে এবং আপনাদের দোয়াতে আমিও আছি। আলহামদুলিল্লাহ ভালো। তো আমাদের যে নতুন গ্রুপটা আমরা খুলেছি ইটস ফিজিক্স হোম। এখানে আমি চিন্তা করেছি আ যেহেতু সামনে এসএসসি ২৬ ব্যাচের পরীক্ষা এবং বর্তমানে ওদের আ প্রি-টেস্ট পরীক্ষা চলছে। সো প্রি-টেস্ট পরবর্তী যে টেস্ট পরীক্ষাটা সামনে আসতেছে, সেখানে এবার সরকার নতুন নিয়ম করেছে যে যদি কেউ টেস্ট পরীক্ষায় ফেল করে তাকে ফাইনাল পরীক্ষা দিতে দেওয়া হবে না। সো এইজন্য আমি চিন্তা করেছি যে উম মূলত সায়েন্সের যে বিষয়গুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আ ম্যাথ এই সাবজেক্ট গুলোর উপর আমি প্রত্যেকটা অধ্যায়ের একটা করে ক্লাস নিব এবং সেই একটা ক্লাসে আমি ইনশাআল্লাহ ওই অধ্যায়টা সম্পর্কে ওভারভিউ করার চেষ্টা করব। সেখানে ওই অধ্যায়ের যতগুলো টপিক আছে সবগুলো বিষয়ে উম বিস্তারিত না, মানে যেগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পোর্টেন্ট সেগুলো আলোচনা করব এবং কিছু এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করব। সো সেই আশায় আশায় আমি মানে সেই ইচ্ছা মনের ভিতর পোষণ করে আজকে আমি একটু ভাবলাম যে এই নবম-দশম শ্রেণীর যে ১১ তম অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম যেটাকে আমরা জৈব রসায়ন বলে থাকি অধ্যায়টা, সেই অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। সো আমি আর কথা বাড়াতে চাই না। তো চলেন আমরা এই অধ্যায়টা আজকে শুরু করি। যদি এই ক্লাসটা আপনারা সম্পূর্ণ করেন, আশা করি আপনারা উপকৃত হবেন। ইনশাআল্লাহ আপনাদের কোনো ক্ষতি হবে না। সো চলেন আমরা আজকের লেকচারটা একটু পড়ার চেষ্টা করি। সো দেখেন আমরা এই অধ্যায়টাকে বেশ কিছু টপিকের আন্ডারে সাজিয়েছি। যেমন ১ম এ আমরা পড়ব জৈব যৌগের ইতিহাস। কারণ এখান থেকে আমাদের এমসিকিউ আসবে। এমসিকিউ এর জন্য এই টার্মটুকু খুবই ইম্পোর্টেন্ট। তারপর জৈব যৌগের শ্রেণীবিভাগ। এটাও এমসিকিউ এর জন্য আসে। কার্যকরীমূলক সমগোত্রীয় শ্রেণী এদের যে সংজ্ঞাগুলো আছে এটা আমাদের খ নাম্বার বা ক নাম্বারে থাকে। আর জৈব যৌগের প্রস্তুত প্রণালী এখান থেকে আমাদের মূলত গ আর ঘ নাম্বারের কোয়েশ্চেন থাকবে। গ এবং ঘ। মানে ৭ নাম্বারের কোয়েশ্চেন আমরা পাবো এই যে এইটুকুর উপর বেস করে। আর লাস্টে আমরা কিছু এমসিকিউ র‍্যান্ডমলি কিছু এমসিকিউ অধ্যায় থেকে প্র্যাকটিস করার চেষ্টা করব। সো চলেন আমরা আর দেরি না করে ক্লাসটা শুরু করি। আচ্ছা। সো জৈব যৌগের ইতিহাস। এই জৈব যৌগটা সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী বার্জেলিয়াস। তিনি বলেছিলেন ল্যাবরেটরিতে এই জৈব যৌগ তৈরি করা যায় না। শুধুমাত্র উদ্ভিদ ও প্রাণীর দেহ থেকেই জৈব যৌগ তৈরি করা যায়। তো ইতিহাসের মধ্যে আমরা ১ম এ যে ব্যক্তিটার নাম পাবো সেটা হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস। তিনি কে? বিজ্ঞানী বার্জেলিয়াস। বিজ্ঞানী বার্জেলিয়াস। এই ১৮২৮ সালের আগে ধারণা করা হইতো কত? ১৮২৮ সালের আগে ধারণা করা হতো, কি ধারণা করা হতো? ল্যাবরেটরিতে এই জৈব যৌগ প্রস্তুত করা যাবে না বা ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে কৃত্রিম উপায়ে জৈব যৌগ প্রস্তুত করা যাবে না। ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে জৈব যৌগ প্রস্তুত করা যাবে না। ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে জৈব যৌগ প্রস্তুত করা যাবে না। শুধুমাত্র উদ্ভিদ ও প্রাণীর দেহ থেকে জৈব যৌগ প্রস্তুত করা হয়। শুধুমাত্র কোথায় থেকে? উদ্ভিদ ও প্রাণীর দেহ থেকে দেহ থেকে জৈব জৈব যৌগ প্রস্তুত করা যাবে বা করা হয়। শুধুমাত্র উদ্ভিদ ও প্রাণীর দেহ থেকে জৈব যৌগ প্রস্তুত করা যাবে। এই যে তার যে থিওরিটা এটাকে বলা হয় প্রাণ শক্তির মতবাদ। তাহলে প্রাণ শক্তির মতবাদের প্রবক্তা কে? কোয়েশ্চেন আসবে যে প্রাণ শক্তি মতবাদের প্রবক্তা কে? প্রাণ শক্তি
মতবাদ। এই যে থিওরিটা দিচ্ছেন তিনি, এটা বলা হচ্ছে প্রাণশক্তি মতবাদ। এই পার্টটুকু। এটা হচ্ছে প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি। ইংলিশে বলা হয় ভাইটাল ফোর্স থিওরি। ভাইটাল ফোর্স থিওরি মাই ডিয়ার স্টুডেন্ট। সে প্রাণশক্তি মতবাদের প্রবক্তা। কোয়েশ্চেন আসবে যে প্রাণশক্তি মতবাদের প্রবক্তা কে? প্রাণশক্তি মতবাদের প্রবক্তা কে? এটা কিন্তু আসছে কোয়েশ্চেন বেশ কয়েকবার। তো প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী বার্জিলিয়াস। বিজ্ঞানী বার্জিলিয়াস। বার্জিলিয়াসকে প্রাণশক্তি মতবাদের প্রবক্তা বলা হয়। বিজ্ঞানী বার্জিলিয়াসকে প্রাণশক্তি মতবাদের প্রবক্তা বলা হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন এই 1828 সালের পরে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ফ্রেডরিক ওহলার। ফ্রেডরিক ওহলার নতুন একজন বিজ্ঞানী। এই ফ্রেডরিক ওহলারকে আধুনিক জৈব রসায়নের জনক বলা হয়। ফ্রেডরিক ওহলার। ফ্রেডরিক ওহলারকে আধুনিক জৈব রসায়নের জনক বলা হয় কারণ তিনি, আচ্ছা আমি একটু লিখি, আধুনিক জৈব রসায়নের জনক। এখন দেখেন সে কি কাজটা করছে। তিনি বলছেন যে না, শুধুমাত্র উদ্ভিদ ও প্রাণীর দেহ থেকে জৈব যৌগ প্রস্তুত করা যাবে এটা সঠিক নয়। ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়েও জৈব যৌগ প্রস্তুত করা যাবে। মানে অজৈব যৌগ থেকেও জৈব যৌগটা প্রস্তুত করা যাবে। তিনি কি বলছেন? অজৈব যৌগ থেকে অজৈব যৌগ থেকে জৈব যৌগ অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করা যাবে। অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করা যাবে। অজৈব যৌগ থেকে জৈব যৌগ কি প্রস্তুত করা যাবে। এখন তিনি এটার একটা প্রমাণও দিচ্ছেন যে কিভাবে অজৈব যৌগ থেকে জৈব যৌগটা প্রস্তুত করা যায়। তিনি যে বিষয়টা নিয়ে প্রমাণ করছেন সেটা হলো তিনি অ্যামোনিয়াম সায়ানেটকে ল্যাবরেটরিতে অ্যামোনিয়াম সায়ানেট NH4CNO অ্যামোনিয়াম সায়ানেটকে ল্যাবরেটরিতে উত্তপ্ত করছে। তাপ দেওয়ার ফলে এখানে কি তৈরি হয়েছে জানেন? এখানে তৈরি হয়েছে ইউরিয়া। ইউরিয়া তৈরি হয়েছে। NH2CO, NH2। দেখেন অ্যামোনিয়াম সায়ানেটটা কিন্তু অজৈব যৌগ। অজৈব যৌগ। এখন এই অজৈব যৌগকে উত্তপ্ত করার ফলে একটা জৈব যৌগ ইউরিয়া তৈরি হইছে। অজৈব যৌগ থেকে জৈব যৌগ ইউরিয়া তৈরি হইছে। তো এই কাজটা কে করলো? এই কাজটা করছে ফ্রেডরিক ওহলার। এই যে অজৈব যৌগ থেকে যে জৈব যৌগটা প্রস্তুত করা যাচ্ছে, এটা একটা নতুন একটা ধারণার উৎপত্তি করলেন। এইজন্য ফ্রেডরিক ওহলারকে বলা হইতেছে আধুনিক জৈব রসায়নের জনক। তাহলে কোয়েশ্চেন আসতে পারে যে আধুনিক জৈব রসায়নের জনক কে? ২ টা এমসিকিউ আমরা পাইতে পারি এই জায়গা থেকে। যে আধুনিক জৈব রসায়নের জনক আর হইল প্রাণশক্তি মতবাদের প্রবক্তা। আধুনিক জৈব রসায়নের জনক কে? এটা একটা কোয়েশ্চেন হইতে পারে। তারপর একটা কোয়েশ্চেন হইতে পারে আ অজৈব যৌগ থেকে ১ম কে জৈব যৌগ আবিষ্কার করেন? সেটা হবে ফ্রেডরিক ওহলার। এটা তো একই কোয়েশ্চেনের মধ্যেই পড়বে। আর হইল আরেকটা কি বললাম? প্রাণশক্তি মতবাদের প্রবক্তা। প্রাণশক্তি মতবাদের মতবাদের প্রবক্তা কে? আবার আরেকটা কোয়েশ্চেন আসে এমসিকিউতে যে ল্যাবরেটরিতে উৎপাদিত ১ম জৈব পদার্থ কোনটি? ল্যাবরেটরিতে, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পোর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। ল্যাবরেটরিতে উৎপাদিত ১ম জৈব যৌগ কোনটি? বলেন তো কোনটা হবে?
ল্যাবরেটরিতে উৎপাদিত ১ম জৈব যৌগ হলো আমার ইউরিয়া। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ইউরিয়াটা আমরা পাইছি কিভাবে? অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করার মাধ্যমে। অ্যামোনিয়াম সায়ানাইডটা একটা অজৈব যৌগ, কিন্তু অ্যামোনিয়াম সায়ানাইড থেকে উৎপন্ন যে ইউরিয়া এটা একটা জৈব যৌগ। রাইট? ওকে, ঠিক আছে। এখন আমাদের মোটামুটি ইতিহাস পড়া শেষ। ২ টা বিজ্ঞানীর নাম, একটা হলো বার্জেলিয়াস, আরেকটা হচ্ছে বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার। এখন দেখেন, এই যে জৈব যৌগর পরিমাণ হলো পৃথিবীতে ৮০ লক্ষ। জৈব যৌগের পরিমাণ ৮০ লক্ষাধিক। যৌগের পরিমাণ আস্তে, আস্তে ৮০ লক্ষ। আর হচ্ছে অজৈব যৌগের পরিমাণ মাত্র ১ লক্ষ বা তার কম। ঠিক আছে? তো এখন এই যে এইগুলো আমাদের এমসিকিউ এর জন্য ইম্পোর্টেন্ট। চলেন এখন আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাইড্রোকার্বন আর কার্বোহাইড্রেট। আমাদের আগে হাইড্রোকার্বন আর কার্বোহাইড্রেট বিষয়টা কি এটা আমাদের জানা লাগবে। হাইড্রোকার্বন, কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগই হচ্ছে হাইড্রোকার্বন। আর কার্বোহাইড্রেট হইল কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত যৌগ। যেমন দেখেন, কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট হচ্ছে ওই যে শর্করাগুলো। শর্করার সংকেতটা কি? শর্করার সাধারণ সংকেত হচ্ছে CnH2nOn। যেমন আমরা যদি কার্বোহাইড্রেট এটাকে আমরা যদি ভাঙি, এর একটু বিস্তারিত আলোচনা করি। কার্বোহাইড্রেট, দেখেন, কার্বো কথাটা বোঝাইতেছে কার্বন, আর হাইড্রেট মানে হচ্ছে জলায়ন, মানে পানি যোগ করা। তাহলে কার্বোহাইড্রেট মানে হচ্ছে হাইড্রেশন অফ কার্বন। হাইড্রেশন অফ কার্বন, কার্বনের সাথে পানি যুক্ত করার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে কার্বোহাইড্রেট। যেমন কার্বনের একটা পরমাণুর সাথে আমরা ১ মোল পানি যুক্ত করব। যখন আমরা ২ টা কার্বন নিব, তখন আমরা ২ মোল পানি নিব। রাইট? সো এইভাবে আমরা যখন ৬ টা কার্বন নিব, তখন আমাদের পানি নিতে হবে ৬ মোল। এবং ৬ টা কার্বন এবং ৬ মোল পানির সমন্বয়ে আমাদের গঠিত হবে গ্লুকোজ। দেখেন তো ঠিক আছে কিনা? C6H12O6, এটার নাম হচ্ছে গ্লুকোজ। পরীক্ষায় আসতে পারে যে এই গ্লুকোজটা কি? কার্বোহাইড্রেট নাকি হাইড্রোকার্বন? কার্বোহাইড্রেট না হাইড্রোকার্বন? এটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। গ্লুকোজ হচ্ছে একটা কার্বোহাইড্রেট এবং একাধারে হাইড্রোকার্বনও। কারণ এর মধ্যে কি আছে? কার্বন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। যার মধ্যে কার্বন আর হাইড্রোজেন আছে সেটাই তো আমাদের হাইড্রোকার্বন। আর গ্লুকোজের মধ্যে স্পেসিফিক্যালি একটা অক্সিজেন বেশি আছে। তাই এইজন্য এটার স্পেশাল একটা নাম হচ্ছে এটা কার্বোহাইড্রেট। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই হলো কার্বোহাইড্রেট আর হাইড্রোকার্বনের ডিফারেন্স। এখন আমরা চলে যাব শ্রেণীবিভাগ। রাইট? ওকে। হাইড্রোকার্বনকে মূলত ২ টা ভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক। এখান থেকে কিছু এমসিকিউ থাকে। যেমন অ্যালিফ্যাটিক শব্দটা আসছে গ্রিক এলিফার শব্দ থেকে, গ্রিক ওয়ার্ড এলিফার। গ্রিক এলিফার এই ওয়ার্ডটা থেকে অ্যালিফ্যাটিক শব্দটা আসছে, যার অর্থ হলো চর্বি। অর্থটা কি? অ্যালিফার অর্থ হলো চর্বি। আর অ্যারোমেটিক, এটা আসছে গ্রিক ওয়ার্ড অ্যারোমা থেকে, অ্যারোমা। গ্রিক অ্যারোমা, অ্যারোমা মানে হইলো
সুগন্ধিযুক্ত মানে অ্যারোমেটিক যে যৌগগুলা তাদের মধ্যে দিয়ে একটা সুগন্ধি পাওয়া যায় এগুলো থেকে। এই জন্য এদের বলা হয় অ্যারোমেটিক মানে সুগন্ধি যুক্ত, রাইট? ওকে। এখন দেখেন অ্যালিফ্যাটিকটাকে ২ টা ভাগে ভাগ করছে। সেই ২ টা ভাগ হচ্ছে একটা মুক্ত শিকল আরেকটা হলো বদ্ধ শিকল। মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আরেকটা হচ্ছে বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। মুক্ত মুক্ত শিকল আরেকটা হলো বদ্ধ শিকলের অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এখন এই মুক্ত শিকলটা আবার ২ টা ভাগে বিভক্ত। একটা হলো সম্পৃক্ত, সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আরেকটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এখানে বেশি টাইম ওয়েস্ট করব না, আমরা দ্রুত আগায়া যাব। সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকেন। কি বলেন তো? সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হচ্ছে আমাদের অ্যালকেন, যেখানে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। আর অসম্পৃক্ত হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন, অ্যালকিন এবং অ্যালকাইন। যেমন অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, আর অ্যালকাইনের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান। তো মাই ডিয়ার স্টুডেন্ট বুঝতে পারলাম? আচ্ছা, এরপর দেখেন বদ্ধ শিকলও সেম, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। বদ্ধ শিকলটা ২ টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আচ্ছা, এখন অ্যারোমেটিক যে হাইড্রোকার্বন এখান থেকেও কিছু এমসিকিউ থাকতে পারে। অ্যারোমেটিক শব্দের অর্থ হলো সুগন্ধি যুক্ত। এই অ্যারোমেটিক যৌগগুলা নিয়ে একটু পড়ালেখা করা লাগে। অ্যারোমেটিক যৌগের একটা স্পেশালিটি হচ্ছে এদের মধ্যে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। কি বলেন তো? একান্তর দ্বিবন্ধন, একান্তর দ্বিবন্ধন থাকে। আর হচ্ছে একান্তর দ্বিবন্ধন থাকবে, আর এরা হাকিল নীতি মেনে চলে। হাকেল নীতি মেনে চলে, হাকেল নীতি মেনে চলে। যেমন আমরা যদি একান্তর দ্বিবন্ধন যুক্ত কয়েকটা অ্যারোমেটিক যৌগের কথা বলি, যেমন ধরেন বেনজিন, ন্যাপথালিন, অ্যানথ্রাসিন। বেনজিনের স্ট্রাকচারটা কেমন হবে? এই যে এরকম। একান্তর দ্বিবন্ধন মানে একটা পর পর আমাদের বন্ধন হবে। যেমন এই ২ কার্বনের মাঝখানে একটা দ্বিবন্ধন, তারপর এটা বাদ যাবে, এইখানে আবার একটা দ্বিবন্ধন, এই ২ কার্বন বাদ যাবে, পরেরটায় দ্বিবন্ধন। এখন প্রত্যেকটা কার্বনের কয়টা হাত থাকে? ৪ টা। তো এখানে কয়টা ফিল আপ হইছে? ৩ টা। তো আরেকটা কার্বন আমাদের, সরি, আরেকটা হাত আমাদের হাইড্রোজেন দ্বারা ফিল আপ করতে হবে। এখানেও ৩ টা। সো এটা আমাদের হাইড্রোজেন দ্বারা ফিল আপ করা লাগবে। এটাও হাইড্রোজেন দ্বারা ফিল আপ করব। এভাবে সবগুলো আমরা যদি পূরণ করি তাহলে আমাদের যে বেনজিন, বেনজিনের যে সংকেত আমরা পাবো সেটা হবে C6H6। আরেকটা যৌগ যদি আমরা লিখি ন্যাপথালিন, ন্যাপথালিনের মধ্যে একান্তর দ্বিবন্ধন থাকবে কয়টা বলেন তো? একান্তর দ্বিবন্ধন থাকবে, মানে চক্র থাকবে ২ টা, আর একান্তর দ্বিবন্ধন থাকবে টোটাল ৫ টা। এখানে একটা, এটাই নাই, এটাই আছে, এটাই নাই, এটাই আছে। এখন এখানে থাকবে না, কারণ এটারটা এটার সাথে চলে গেছে। এখানে হবে একটা, এটাই হবে না, এখানে হবে। সো এখন আমরা যদি হাতগুলা পূরণ করি, মাই ডিয়ার স্টুডেন্ট, দেখেন এরকম। সো এখন আমরা কি করবো না, হাইড্রোজেন দিয়ে দিব। এটার নাম কি? এটা হচ্ছে ন্যাপথালিন। ন্যাপথালিন, এই যৌগটার নাম ন্যাপথালিন। হাইড্রোজেন, হাইড্রোজেন,
হাইড্রোজেন। দেখেন আমরা মাঝখানের ২ টা কার্বনে কিন্তু হাইড্রোজেন দেই নাই। কেন দেই নাই বলতে পারবেন? কারণ এখানে অলরেডি আমাদের ৪ টা হাত পূর্ণ অবস্থায় আছে। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। এই ৪ টা হাত যেহেতু এই কার্বনের ফিল আপ, তাই আমরা আর কোনো হাইড্রোজেন দিব না। এখানেও সেম ১, ২, ৩, ৪ খালি থাকবে। এটার নাম হচ্ছে ন্যাপথালিন। ন্যাপথালিনের সংকেতটা কি? C10 আর H8। মূলত আমাদের এই ২ টাই আসে পরীক্ষাতে বেশি। সো তাই আমরা আর বেশি আ এই অ্যারোমেটিক নিয়ে বেশি দূর আগাবো না। এই পর্যন্তই থাকুক। পরে দেখেন, পরে কি আছে? পরের টপিকটা আমাদের কি বলেন তো? পরে আমরা পড়বো ইউপেক যে নামকরণ হচ্ছে সেটা নিয়ে। এখন আপনারা কি বলতে পারবেন ইউপেকের পূর্ণরূপটা কি? IUPAC, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা হচ্ছে আমাদের ইউপেকের পূর্ণরূপ। আচ্ছা, এখন ইউপেকের যে নামকরণগুলা এইগুলা এখন আমাদের পড়ার সময় সুযোগ কোনোটাই নাই, কারণ আপনারা যেহেতু অলরেডি প্রি টেস্ট পরীক্ষা দিচ্ছেন, সামনে টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দিবেন, তাই আশা করি আপনারা ওইগুলা পড়ে আসছেন। তাই আমরা একটু দ্রুত সামনে আগাবো। যেমন ধরেন এখান থেকে যে জিনিসটা আমাদের লাগবে, যেমন কার্যকরী মূলকটা কি? কার্যকরী মূলক আর সমগোত্রীয় শ্রেণী, এই দুটার পার্থক্য আসে, এই দুটার সংজ্ঞা আসে। সো এটা আমরা একটু ভালো করে পড়ি। কার্যকরী মূলকের যে ডেফিনিশন, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন কার্যকরী মূলকের ডেফিনিশনটা হচ্ছে জৈব যৌগের যে সকল অণু পরমাণু বা মূলক যৌগের ধর্ম বৈশিষ্ট্য ও বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, যৌগের ধর্ম বৈশিষ্ট্য ও বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে কি বলে? কার্যকরী মূলক বলে। তার মানে জৈব যৌগের যে সকল অণু পরমাণু বা মূলক যৌগের ধর্ম বৈশিষ্ট্য ও বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে কি বলা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট? সেটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক। এখন আমাদের গুরুত্বপূর্ণ কিছু কার্যকরী মূলক নিয়ে পড়া লাগবে। যেমন দেখেন হাইড্রক্সিল মূলক। আমরা কিছু কার্যকরী মূলক নিয়ে পড়বো, যেমন হাইড্রক্সিল মূলকের গঠনটা কেমন? হাইড্রক্সিল মূলক, হাইড্রক্সিল মূলকের যে স্ট্রাকচার সেটা হচ্ছে বন্ড ও এইচ, হাইড্রক্সিল। তারপর অ্যালডিহাইড, অ্যালডিহাইড মূলকের গঠনটা কেমন হবে? বন্ড সিএইচ ও। কি ব্যাপার? বন্ড সিএইচ ও। আচ্ছা, এরপর কিটোন, কিটোন মূলকের যে গঠন সেটা হবে আমাদের বন্ড সিও, বন্ড সিও। তারপরে কার্বক্সিল মূলকের যে গঠন সেটা কি হবে? কার্বক্সিল মূলকের গঠন হবে বন্ড সি ডাবল ও এইচ, বন্ড সি ডাবল ও এইচ। ওকে, এরপর অ্যামিনো, অ্যামিনো মূলকের স্ট্রাকচারটা কেমন হবে? অ্যামিনো,
অ্যামিনো মূলকের স্ট্রাকচারটা হবে বন্ড এন এইচ টু, বন্ড এন এইচ টু। এরপর মাই ডিয়ার স্টুডেন্ট, নাইট্রো মূলকের স্ট্রাকচারটা কেমন হবে? নাইট্রো মূলকটা হবে বন্ড এন ও টু। এরপর হচ্ছে হ্যালোজেন কেমন হবে? হ্যালোজেন, হ্যালোজেন মূলক হবে বন্ড সিএল, বিআর, আয়োডাইড, এইভাবে, রাইট? ওকে, এখন এই হলো আমাদের কার্যকরী মূলক। এরপর আমরা পড়ব সমগোত্রীয় শ্রেণী। আমি কিন্তু দ্রুত আগাচ্ছি, কারণ হচ্ছে এগুলা খুবই বেসিক পড়ালেখা, এগুলো আপনারা জানেন। এই জন্য আমি আর এত বেশি এখানে সময় দিব না। সমগোত্রীয় শ্রেণী, যে সব জৈব যৌগ বা যে সব যৌগ একই সাধারণ সূত্র দ্বারা প্রকাশিত হয় এবং যাদের পারমাণবিক ভর একটি নির্দিষ্ট গুণিতক, সাধারণত CH2 দ্বারা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, তাদের সমগোত্রীয় শ্রেণী বলে। তাহলে এখানে ৩টা পয়েন্ট আমাদের মনে রাখলে হবে। একই সাধারণ সূত্র দ্বারা প্রকাশ করা যায়, একই সাধারণ সূত্র দিয়ে প্রকাশ করা যায়, সূত্র দিয়ে প্রকাশ করা যায়, প্রকাশ করা যায়, পারমাণবিক ভর একটি মানে ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, একটি গুণিতক দ্বারা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। পারমাণবিক ভর, এটা আমরা দেখব কিভাবে বাড়ে। পারমাণবিক ভর একটি নির্দিষ্ট গুণিতক দ্বারা, আমি কিন্তু যা লিখে দিচ্ছি এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, আপনারা খাতায় তুলে নেবেন সব। একটি নির্দিষ্ট গুণিতক দ্বারা প্রকাশ করা যায়, তারপর পরপর দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, পরপর দুটি যৌগের মধ্যে, দুটি যৌগের মধ্যে, পরপর দুটি যৌগের মধ্যে কিসের পার্থক্য থাকে? যৌগের মধ্যে মিথিলিন বন্ড CH2, আই মিন মিথিলিন মূলকের পার্থক্য থাকে। মিথিলিন, মিথিলিন মূলকের, মিথিলিন মূলকের পার্থক্য থাকে, পরপর দুইটা যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, রাইট? এই যে এই বৈশিষ্ট্যগুলার যে সমন্বয় বা সমষ্টি, তাদের বলা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এরা একই সমগোত্রীয় শ্রেণীর আন্ডারে অবস্থিত। ঠিক আছে? যেমন অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী, অ্যালকেন, অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর মধ্যে কি আছে? যেমন ধরেন, এক কার্বন বিশিষ্ট যে অ্যালকেন সেটা হচ্ছে আমাদের মিথেন, CH4। আর ২ কার্বন বিশিষ্ট যে অ্যালকেন সেটা হচ্ছে ইথেন। এদের মধ্যে কিসের পার্থক্য আছে? এনে ২ টা কার্বন, এনে ১ টা কার্বন। তাহলে ১ টা কার্বন আর এনে ৬ টা হাইড্রোজেন, ৪ টা হাইড্রোজেন। তাহলে ২ টা হাইড্রোজেনের পার্থক্য আছে। দেখেন এখানে যে মূলকের পার্থক্য সেটা হচ্ছে মিথিলিন মূলকের পার্থক্য আছে। আর এদেরকে একই সাধারণ সূত্র দ্বারা প্রকাশ করা যায়। এবার অ্যালকেন যে সমগোত্রীয় শ্রেণী, তাদের সাধারণ সংকেতটা কি হবে? তাদের সাধারণ সংকেতটা হবে CnH2n+2, রাইট? ওকে। এই যে যেমন দেখেন এখানে এখানে যদি 1 বসাই তাহলে ২ একে ২ আর যোগ ২ ৪, তাহলে CH4 পাচ্ছি। আবার যদি এখানে যদি ২ বসাইতাম তাহলে হয়তো ২ দুগুণে ৪ আর ২ ৬। ৩ বসাইলে ৩ দুগুণে ৬ আর ২ ৮। ৪ বসালে ৪ দুগুণে ৮ আর ২ ১০। তো দেখেন এইখানে কিন্তু আমাদের আ কি হচ্ছে, পারমাণবিক ভর একটা নির্দিষ্ট গুণিতক দ্বারা প্রকাশ করা যাচ্ছে। মানে পরপর ২ টা মৌলের মধ্যে আমাদের পার্থক্যটা কিসের? একটা মিথিলিন মূলকের পার্থক্য। পরপর ২ টা যৌগের মধ্যে একটা মিথিলিন মূলকের পার্থক্য। এটার সাথে এটার একটা মিথিলিন মূলক, এটার সাথে এটার একটা মিথিলিন মূলক। মানে CH2 মূলকের পার্থক্য বিদ্যমান। সো দেখেছেন, আমরা কিন্তু বুঝতে পারছি। একইভাবে অ্যালকিন এবং অ্যালকাইনটাও আপনারা করবেন। ঠিক আছে? এখন আমরা
পড়ব হলো সাধারণ সংকেত। যেমন ধরেন অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী এবং তাদের সাধারণ সংকেত। এখান থেকে এমসিকিউ থাকবে, সো মনোযোগ দিয়ে দেখবেন। সমগোত্রীয় শ্রেণী এবং তাদের সাধারণ সংকেত। যেমন আমরা যদি লিখি অ্যালকেন, অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেতে কি হবে? CnH2n+2। তারপর হচ্ছে অ্যালকিন, অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেতটা হবে CnH2n। অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত হবে CnH2n-2। তারপর অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল যে সমগোত্রীয় শ্রেণী, তার সাধারণ সংকেতটা হবে CnH2n+1, বন্ড হবে OH, অ্যালকোহল। তারপর অ্যালডিহাইড, অ্যালডিহাইড সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত হবে CnH2n+1, বন্ড CHO। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা বুঝতে পারছি অ্যালডিহাইড মূলকটা হচ্ছে CHO। অ্যালডিহাইড, তারপর হচ্ছে জৈব অ্যাসিড সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত হবে RCOOH, এরকম। ওকে, জৈব অ্যাসিড। তারপরে অ্যাস্টারের সংকেতটা কি হবে? অ্যাস্টার আর সি ডাবল ও সরি সি ডাবল ও আর প্রাইম। একটা হবে আর, আরেকটা হবে আর প্রাইম। আমরা কি বুঝতে পারছি বলেন তো? আশা করি বুঝতে পেরেছি। সো এই হচ্ছে আমাদের সমগোত্রীয় শ্রেণী, হুম, সাধারণ সংকেত। আর এই কয়েকটা পারলেই হয়। তো এখন আমরা আর কথা না বাড়াইয়া আমরা চলে যাব জৈব যৌগের প্রস্তুতিতে, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এবং এখান থেকে আমাদের গ এবং ঘ নাম্বারের কোয়েশ্চেন থাকবে। জৈব যৌগের প্রস্তুত প্রণালী বা প্রস্তুতি, জৈব যৌগের প্রস্তুত প্রণালী, আমরা কিভাবে জৈব যৌগগুলা প্রস্তুত করতে পারি। আচ্ছা, সো চলেন প্রথমে আমরা অ্যালকেন প্রস্তুতিটা পড়ে নিই। অ্যালকেন প্রস্তুতি, অ্যালকেন প্রস্তুতি। তো অ্যালকেন প্রস্তুতির যে প্রথম যে ওয়ে বা প্রথম যে উপায়, সেটা হচ্ছে, এটা মূলত শিল্পক্ষেত্রে এই প্রক্রিয়াটা বেশি ইউজ করা হয়। আমি একটু লিখে দেই, শিল্পক্ষেত্রে ইউজ হবে। প্রক্রিয়াটা কেমন? এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড, ও কার্বন ডাই অক্সাইডকে হাইড্রোজেন গ্যাসের উপস্থিতিতে, হাইড্রোজেন গ্যাসের উপস্থিতিতে এখানে একটা প্রভাবক ইউজ হবে, সেটা হচ্ছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসের উপস্থিতিতে যদি উত্তপ্ত করা হয়, তাহলে আমরা যে প্রোডাক্টটা পাবো সেটা হবে মিথেন এবং পানি। মিথেন পাবো। আমাদের মূল কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কি? অ্যালকেন। সো মিথেন পাবো, আর যেটা পাবো সেটা হচ্ছে ওয়াটার, পানি। এখন এইখানে আমাদের একটু সমতা করার একটা ব্যাপার আছে, সমতা করতে হবে। যেমন দেখেন, এখানে হাইড্রোজেন আছে কয়টা? 4 আর 2 6। তাহলে এখানে যদি আমরা 3 দিয়ে দেই তাহলে আমাদের মিলে যাইতেছে। আবার লক্ষ্য করেন, এই কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আ হাইড্রোজেন আছে 2 টা আর অক্সিজেন আছে কয়টা? 2 টা। তাহলে এনে আমরা যদি 2 দেই
তাহলে এখন আমার হাইড্রোজেন হয়ে গেল ২, ৪ আর ৪ ৮ টা। এখানে আমরা ৪ দিয়ে দেই। তাহলে আমাদের সমতা হয়ে গেছে। লক্ষ্য করছেন? এই তো এইভাবে করা যায়। তো আপনারা বাংলায় লিখবেন যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে ২৫০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কার্বন মনোক্সাইড ও কার্বন ডাই অক্সাইডকে হাইড্রোজেন গ্যাসের উপস্থিতিতে উত্তপ্ত করলে মিথেন উৎপন্ন হয়। মিথেন উৎপন্ন হবে। রাইট? মাই ডিয়ার স্টুডেন্ট, এটা শিল্পক্ষেত্রে বেশি ইউজ করা হয়। আচ্ছা, এই তো শিল্পক্ষেত্রে গেল। এখন আমরা একটা ইম্পোর্টেন্ট প্রসেস পড়ব, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া। ডিকার্বক্সিলেশন ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া। এখন এই প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা অনেক কিছু পেতে পারি। ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় আমাদের একটা প্রভাবক লাগে, সেটা হচ্ছে সোডা লাইম। কি বলেন তো নামটা? সোডা লাইম। আপনারা অনেকেই জানেন সোডা লাইম কি? সোডা লাইমটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হয় সোডা লাইম। এখানে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি সোডা লাইমের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়, তাহলে আমাদের অ্যালকেন উৎপন্ন হবে। যেমন বিক্রিয়ার থিমটা কেমন? যেমন ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। ফ্যাটি অ্যাসিডের COO ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম মানে সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করলে আমরা অ্যালকেন পাবো। কিভাবে পাবো? দেখেন, এখানে এই যে সোডিয়াম NaO আর COO এই পার্টটুকু আমাদের বাদ চলে যাবে। এটা সম্পূর্ণটুকু মিলে একটা নতুন যৌগ গঠন করবে, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। Na একটা ২ টা আর কার্বন ১ টা আর অক্সিজেন ৩ টা। Na2CO3 মিলে গেছে। সো এখন আর বাকি থাকে কি? R বন্ড H, R বন্ড H। সো এখানে যে আমরা যে আ ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণটা নিয়েছি, যে এই পার্টটুকু, এটার আমরা বলতেছি ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। নাম কি বলেন তো? এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। সো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখেন এখন এই ফ্যাটি অ্যাসিডের যে সোডিয়াম লবণ, এখানে আমরা যদি আ সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম প্রোপানয়েড নিই, এখানে একটা মজার বিষয়, সেটা হচ্ছে এখানে আমরা যে কয় কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের লবণ নিব, তার চাইতে একটা কম কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। কি বললাম? এখানে আমরা য যত কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ নিব, তার চাইতে একটা কম কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। যেমন দেখেন কেমন? আমরা যদি এখানে আ সোডিয়াম ইথানয়েড নেই, CH3 COONA, সোডিয়াম ইথানয়েডকে যদি সোডা লাইমের উপস্থিতিতে উত্তপ্ত করাই, তাহলে দেখেন কি হয়? যদি এখানে আমরা উত্তপ্ত করি সোডা লাইমের উপস্থিতিতে, তাহলে আমাদের যেটা উৎপন্ন হবে, আমরা কি বলেছি? এখান থেকে আমাদের যে এই পার্টটুকু আমাদের বাদ চলে যাবে। এটুকু মিলে তৈরি হবে সোডিয়াম কার্বনেট, আর বাকি যে অংশটুকু আছে, এটা মিলা তৈরি করবে আমাদের অ্যালকেন। তো CH3 প্লাস H মিলে হবে আমাদের CH4। দেখেন এইখানে আমাদের যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ ছিল, এখানে কার্বন ছিল কয়টা? ২ টা, ১ টা ২ টা। কিন্তু এখানে আমরা যে অ্যালকেন পাইছি, এখানে কার্বন আছে কয়টা? ১ টা। রাইট? সো আমরা কি বলেছি? যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণটা যে কয় কার্বনের থাকবে, তার চাইতে এক কম কার্বন বিশিষ্ট আমাদের অ্যালকেন উৎপন্ন হবে। সো আমরা আরেকটা এক্সাম্পল পড়ি, তাহলে আমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। আমরা যদি সোডিয়াম প্রোপানয়েড নেই, যেমন CH3 CH2 COO উফ, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে এখানে সোডিয়াম লাইমের উপস্থিতিতে উত্তপ্ত করব। তাহলে আমার কি হবে? দেখেন, এখান থেকে আমাদের এই পার্টটুকু বাদ চলে যাবে এবং এটা মিলা তৈরি করবে সোডিয়াম কার্বনেট। সো আমরা লিখে ফেলাই। এটা কিন্তু মাস্ট। সোডিয়াম কার্বনেটটা উৎপন্ন হবে। আর তাহলে বাকি থাকে কি? এইটুকু আর একটা হাইড্রোজেন। এই ২ টা মিলে আমাদের তৈরি হবে ইথেন। কি তৈরি করবে?
CH3 বন্ড CH3 ইথেন। তাহলে দেখেন ৩ কার্বনের কি ছিল? ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ ছিল। ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ ৩ কার্বনের। কিন্তু এখানে আমরা যে অ্যালকেনটা পাইলাম, অ্যালকেনটা কি? ২ কার্বনের ইথেন পাইছি। মাই ডিয়ার স্টুডেন্ট আমরা বুঝতে পারলাম? তাহলে একটা কম কার্বন বিশিষ্ট আমাদের অ্যালকেন উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যালকেন প্রস্তুতি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো চলেন আমরা আরেকটা প্রসেস করব, সেটা হচ্ছে উডস বিক্রিয়া। কি বিক্রিয়া? উডস। উডস কেন নাম হলো? কারণ বিজ্ঞানী উডস সাহেব এই বিক্রিয়াটা আবিষ্কার করছেন। সো এই বিক্রিয়ার মূল থিমটা কি? এই বিক্রিয়ার মাধ্যমে আমরা নিম্ন শিকল বিশিষ্ট অ্যালকেন থেকে উচ্চ শিকলের অ্যালকেন প্রস্তুত করতে পারি। এটার স্পেশালিটি হচ্ছে নিম্ন শিকল বিশিষ্ট অ্যালকেন থেকে নিম্ন শিকল বিশিষ্ট অ্যালকেন থেকে উচ্চ শিকল বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত। উচ্চ শিকল বিশিষ্ট অ্যালকেন, উচ্চ শিকল বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করতে পারবো। উচ্চ শিকল বিশিষ্ট সরি মাই ডিয়ার স্টুডেন্ট, উচ্চ শিকল বিশিষ্ট অ্যালকেন, উচ্চ শিকল বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করতে আমরা পারছি। তো এইনে দেখেন, আপু, এই যে আমি একটা ক্লাস নিতেছি। আমার কিন্তু কথা ওকে 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 মাই ডিয়ার স্টুডেন্ট, দেখেন দেখেন, উচ্চ শিকল বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করছি। তো এটা কি আবিষ্কার করেছেন? এটা আবিষ্কার করেছে বিজ্ঞানী উডস। তো এই বিক্রিয়ার মূল কথাটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত সোডিয়ামের সাথে যদি বিক্রিয়া করাই, তাইলে আমরা উচ্চ শিকল বিশিষ্ট অ্যালকেন পাবো। তাহলে শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামকে, আমি এই লাইনটা একটু লিখে দিতে চাই, শুষ্ক ইথারে দ্রবীভূত, শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড, শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামকে, ধাতব সোডিয়ামকে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করলে, অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা যদি বিক্রিয়া করি, আচ্ছা আমার 30টা সেকেন্ড টাইম দেন, আমি ল্যাপটপে একটু চার্জে বসাই নি। আচ্ছা, সো চলে, শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামকে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি বিক্রিয়া করা হয়, তাহলে আমাদের উচ্চ কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যাবে। কিরকম? শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামকে অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করলে, অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করলে কি হবে?
আবার আহ এই অ্যালকেনকে আমরা মৃদু সূর্যালোকের উপস্থিতিতেও হ্যালোজেনেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করাইতে পারি। সো যেভাবেই করাই না কেন দেখেন বিক্রিয়াটা কেমন হবে। ওকে, আমরা যদি তীব্র সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করাই CH4 + Cl2 কে তীব্র সূর্যালোক মানে একবারে কড়া রোদের মধ্যে যদি এই বিক্রিয়াটা করাই, তাহলে আমাদের ডিরেক্ট কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? কার্বন টেট্রাক্লোরাইড এবং সাথে হবে HCl। এখন এটার আমরা যদি একটু সমতা করতে চাই, তাহলে দেখেন এখানে হাইড্রোজেন আছে 4টা, সো আমরা এখানে 4 দিলাম। এখন আমাদের ক্লোরিন হয়ে গেছে 4 আর 4 8টা, কিন্তু এখানে আছে কয়টা? 2টা, সো আমরা এখানে 4 দিয়ে দিলে আমাদের সমতা হয়ে গেল। সো তীব্র সূর্যালোকের উপস্থিতিতে যদি এমসিকিউ আসে যে কোনটা সঠিক, তাহলে বিক্রিয়াটা হবে এরকম। আর মৃদু সূর্যালোকের উপস্থিতিতে 4টা ধাপে বিক্রিয়া করে তারপর আমাদের HCl উৎপন্ন হবে। যে বিক্রিয়াগুলো কেমন দেখেন, প্রথমত মিথেন ক্লোরিনের সাথে মৃদু সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়ার মাধ্যমে মনোক্লোরোমিথেন এবং হাইড্রোজেন উৎপন্ন করবে। এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে, এখান থেকে একটা ক্লোরিন অপসারিত হয়, HCl উৎপন্ন করবে। তাহলে একটা হাইড্রোজেন সরে গেলে CH3 আর একটা ক্লোরিন এটার সাথে যুক্ত হবে CH3Cl প্লাস তৈরি হবে HCl। পরবর্তীতে আবার এই মনোক্লোরোমিথেনটা ক্লোরিনের সাথে মৃদু সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে এখান থেকে একটা হাইড্রোজেন যাবে আর এখান থেকে একটা ক্লোরিন এসে এখানে যুক্ত হবে আর একটা ক্লোরিন মিলা HCl তৈরি করবে। তাহলে এটা হবে ডাইক্লোরোমিথেন। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হবে ডাইক্লোরোমিথেন আর সাথে থাকবে HCl। এরপর দেখেন আমরা যে ডাইক্লোরোমিথেনটা পাইলাম, এই ডাইক্লোরোমিথেন আবার মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। এই ক্লোরিনের সাথে বিক্রিয়া কইরা কি উৎপন্ন করবে? CH2, সরি CH2 না, অ্যাকচুয়ালি তবে CH Cl3, মানে একটা হাইড্রোজেন যাবে আর এখানে একটা ক্লোরিন এসে আমাদের HCl উৎপন্ন করবে। পরবর্তীতে CH Cl3 প্লাস ক্লোরিন, এটা মানে মৃদু সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে আর এখান থেকে একটা ক্লোরিন এসে HCl তৈরি করবে। তো এখানে আমার তৈরি হবে CCl4 প্লাস HCl। সো এখন আমরা যদি এই বিক্রিয়াটার একটু আহ দেখেন সমতা করি, তাহলে আমরা লাস্ট ডেস্টিনেশনটা কি পাই? এই তো মনে করেন এই একটা CH3Cl আছে, এটা CH3Cl আছে, কাটা যাবে। CH2Cl2 কাটা, CH2Cl2 কাটা, CCl3 কাটা, CCl3 কাটা, থাকবে কি? CH4 প্লাস এখানে ক্লোরিন আছে কয়টা? 4টা, 4Cl2। এটা যোগ করলে হবে আমাদের CCl4 প্লাস 4HCl। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখেন তো এই বিক্রিয়াটা আর আমাদের একবারে যে প্রথম বিক্রিয়াটা কি সেম না? সেম। সো আমরা যে সমতাটা করলাম এটারও কিন্তু একটা লজিক আছে। সো পৃথিবীতে প্রত্যেকটা কাজের পিছিয়ে যে কিছু না কিছু লজিক থাকে, আমরা এই বিক্রিয়াটার মাধ্যমে এটা বুঝতে পারলাম। খেয়াল করছেন, আমি কিন্তু আগে কখনো ভাবি নাই যে এই 4টা বিক্রিয়ার সমষ্টির ফলে আমরা ফাইনাল ডেস্টিনেশনে প্রথমে যেটা লিখছি এটা পাবো। সো আজকে এটা আমি জানলাম। বুঝতে পেরেছেন? সো চলেন আমরা নেক্সট পড়ায় চলে যাই। আচ্ছা, এখন আমরা পড়বো অ্যালকাইন প্রস্তুতি। আমাদের আর 3টা প্রস্তুতি আছে: অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড। অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড। অ্যালকাইন প্রস্তুতি, এগুলো যদিও আহামরি খুব একটা ইম্পর্টেন্ট না, তবে কিছু কিছু বিষয় এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যালকাইনকে প্রস্তুত করার যে প্রথম প্রসেস সেটা হচ্ছে মিথেনকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে মিথেনকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি উত্তপ্ত করা 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা পাবো ইথাইন।
ইথাইন এবং পানি H2। এখানে আমরা যদি সমতা করার চেষ্টা করি, তো দেখেন কার্বন আছে কয়টা? 2টা। সেখানে কার্বন দিলাম 2। তারপর হাইড্রোজেন হয়ে গেল আমার। এখানে আছে 8টা, বাট এখানে আছে কয়টা? 4টা। সো এখানে আমরা 2 দিব। 2 দিলে 2 দিলে কি হবে? এখানে আমাদের আই মিন কত বলেন তো? 4 দুগুণে 8। তাহলে এখানে আছে 2টা, তাহলে আমাদের 6টা লাগবে। এখানে আমরা দিব 3। তাহলে অক্সিজেন হয়ে গেল 3টা। এখানে আছে 2টা। তাহলে এখানে আমরা 3/2 দ্বারা গুণ করে দিলে 2 তো কাটা যাবে। অক্সিজেন হয়ে যাবে 3টা। কত ইজি দেখছেন? সো এটা গেল একটা প্রসেস। আরেকটা প্রসেস হইতে পারে যে ক্যালসিয়াম কার্বাইডকে পানির উপস্থিতিতে যদি বিক্রিয়া করা হয়। ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইডকে পানির সাথে বিক্রিয়া করাইলে এখান থেকে আমরা ইথেন পাবো। ইথেন পাবো। সো এটা খুব ইম্পর্টেন্ট। সাথে পাবো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া যে ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা কি পাচ্ছি? অ্যাসিড অ্যাসিটিলিন বা ইথাইন। ইথাইন পাচ্ছি। এই হলো বিষয়। তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের অ্যালকোহল প্রস্তুতি। আমরা কিন্তু আমাদের লেকচারের একবার লাস্ট প্রান্তে এসে পড়েছি। মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা আমার ভিডিওটা দেখলে ইনশাল্লাহ উপকৃত হবেন। আচ্ছা, দেখেন অ্যালকোহল প্রস্তুতিতে 3-4 ভাবে বিক্রিয়াটা করা যায়। এর মধ্যে 1 নাম্বারে হচ্ছে ফার্মেন্টেশন প্রক্রিয়া। ফার্মেন্টেশন হচ্ছে গাজন। গাজন প্রক্রিয়ায় ওই আলু বা ধুত ভুট্টা না, ওই যব, গম, হ্যাঁ? হোইট এগুলা পচাইয়া পচাইয়া গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুত করা যায়। এবং ওই প্রস্তুতকৃত অ্যালকোহলটারে বলে ইথানল, যেটা মূলত আমরা ওই যে বাংলা মদ হিসেবে চিনি। বাংলা মদ হিসেবে এটার ব্যবহার ব্যাপক। আচ্ছা, এরপর আমরা যদি অ্যালকিন থেকে এটা প্রস্তুত করতে পারি। অ্যালকিন কি আবার সমস্যা, কিছু সময় একটু যান্ত্রিক ত্রুটি হয়, ডোন্ট মাইন্ড। 2 নাম্বার হচ্ছে ইথিন হতে নির্দন প্রক্রিয়া। ইথিন হতে নির্দন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আহ এই অ্যালকোহল উৎপন্ন করতে পারি। কিরকম বিষয়টা? যেমন ইথিনকে টু ডাবল বন্ড CH2, এটা আমরা যদি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে দেখেন সালফিউরিক অ্যাসিড এটা আমরা যদি ভাঙি 2টা অংশ পাবো, একটা H প্লাস একটা HSO4 মাইনাস। এখন এখন একটা হাইড্রোজেন ধর আমার চলে গেল এই প্রথম এই কার্বনের সাথে, আর HSO4টা আমার এই কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে কি হবে? CH3 CH2 বন্ড HSO4, রাইট? এখন এইটাকে যদি আমরা পানির সাথে এড করি, পানির সাথে বিক্রিয়া করাই, CH3 CH2 বন্ড HSO4 প্লাস H2O, তাহলে কি হবে? তাইলে আমাদের অ্যালকোহল উৎপন্ন হয়ে যাবে। যেমন এই পানিতে ভাঙলে আমরা পাবো H প্লাস আর OH মাইনাস। এই H প্লাসটা H প্লাসটা HSO4 কে রিপ্লেস করবে এবং উৎপাদন করবে H2SO4। আর এই OH মাইনাসটা CH3CH2 এর সাথে যুক্ত হয়ে অ্যালকোহল তৈরি করবে। দেখেছেন কতটা ইজি বিষয়? আপনাদের বাসায় HW থাকবে, আপনারা ওই প্রোপিন দিয়ে করবেন, বিউটিন দিয়ে করবেন, পেন্টিন দিয়ে অ্যালকোহল প্রস্তুত করবেন। ঠিক আছে? সো আমি এ পর্যন্তই রাখছি। এরপর আপনারা, ও আচ্ছা আমি আরেকটা প্রসেস বলে দিই। সেটা হলো অ্যালকেন থেকে অ্যালকোহল প্রস্তুতি। অ্যালকেন থেকে অ্যালকোহল প্রস্তুতি। অ্যালকেন থেকে অ্যালকোহল প্রস্তুতি। এটা কেমন? অ্যালকেন থেকে কিভাবে প্রস্তুত করা যায়? অ্যালকেনকে আমরা যদি ধরেন
ইথেন। ইথেনকে হ্যালোজেনেশন বিক্রিয়ায় যদি করাই, হ্যালোজেনের উপস্থিতি যদি বিক্রিয়া করাই, যেমন ব্রোমিন, হ্যালোজেনেশন বিক্রিয়া করাবো মৃদু সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে আমরা কি পাবো বলেন তো? CH3 CH2 Br, মানে ইথাইল ব্রোমাইড পাবো। আর উৎপন্ন হবে HBr, মানে হাইড্রোজেন ব্রোমাইড। এখন এই যে ইথাইল ব্রোমাইডটা পাইলাম, এটা আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করি, CH3CH2Br প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস, মানে হলো জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করাইলে এখানে আমরা পাবো যেটা, সেটা হলো এই সোডিয়াম আর ব্রোমিন, এই দুটো একত্রিত হয়ে উৎপন্ন করবে সোডিয়াম ক্রোমাইড। আর মাই ডিয়ার স্টুডেন্ট, দেখেন আমি এখানে যে ও এইচটা আছে, এটাতে যুক্ত হবে CH3 CH2 এর সাথে, CH3 CH2 হয়ে যাবে OH, তার মানে এটা হলো আমাদের ইথানল। কি হবে বলেন তো? ইথানল। তো বিষয়টা কিন্তু খুবই সিম্পল। সো আপনারা প্রোপেন থেকে এই হ্যালোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে প্রথমে প্রোপাইল ব্রোমাইড করবেন, তারপর প্রোপাইল ব্রোমাইডকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে প্রোপানল উৎপন্ন করবেন। সো আপনাদের বাড়ির কাছ থেকে প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, টোটাল 10টা দিয়ে 10 10 কার্বন বিশিষ্ট যে অ্যালকেন দিয়ে আপনারা বিক্রিয়াগুলো বাসায় প্র্যাকটিস করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এরপর দেখেন 4 নাম্বার আরেকটা প্রসেস আমি আপনাদের দেখাতে চাই। সেটা হলো ইথিন। ইথিনে সাথে আমরা যদি 60°C তাপমাত্রা, 360 অ্যাটমসফিয়ার চাপে 300°C তাপমাত্রায় ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া করাই, তাহলে আমরা পাবো হলো অ্যালকোহল। দেখেন দেখেন দেখেন, 60 অ্যাটমসফিয়ার চাপ, 300°C তাপমাত্রা, আর হলো ফসফরিক অ্যাসিডের উপস্থিতি। এই তিনটা বিষয় প্রভাবক যদি থাকে এবং আমরা বিক্রিয়া করাইলে কি পাবো? ইথানল। ইথানল, ইথিন থেকে ইথানল। সো প্রোপিন থেকে প্রোপানল, বিউটিন থেকে বিউটানল, এইগুলো আপনাদের এইচডব্লিউ। আমি আর পড়ে দিতে চাই না। এরপর আমি পড়াবো কি বলেন তো? অ্যালডিহাইড প্রস্তুতি। এতক্ষণ দীর্ঘ সময় ক্লাস নেওয়া খুবই বোরিং, খুবই কষ্ট লাগছে। তারপরেও আপনাদের কথা বিবেচনা করে পড়াচ্ছি। আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। এত দীর্ঘ সময় অ্যাজ ইউজুয়ালি ক্লাস নেই না। দেখেন, অ্যালডিহাইড প্রস্তুতি। ইথাইন, ইথাইনকে যদি পানির সাথে বিক্রিয়া করাই, এখানেও কিছু প্রভাবকের উপস্থিতি করাবো। ইথাইনকে পানির সাথে বিক্রিয়া করাবো প্রভাবকের উপস্থিতিতে। কি কি? 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড। 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি আমরা ইথাইনকে পানির সাথে বিক্রিয়া করাই, তাহলে আমরা পাবো ইথানেল। কি পাবো বলেন তো? পাবো হচ্ছে ইথানেল, মানে CH3 বন্ড CH4। ওকে, এটা হচ্ছে একটা প্রসেস। আর এই এই হলো আমাদের একদম মেইন একটা প্রসেস। আর আরেকটা নোট আমি আপনাদের লিখে দিতে চাই, যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো অ্যালকোহলের জারণে, সরি সরি সরি, অ্যালকোহলের জারণ, অ্যালকোহলের জারণ বিক্রিয়া কার উপস্থিতিতে? পটাশিয়াম ডাইক্রোমেট আর পটাশিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, K2Cr2O7 আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে যদি অ্যালকোহলকে জারিত করা হয়, অ্যালকোহলের অ্যালকোহলের আহ জারণ যদি করা হয়, তাহলে আমরা পাবো প্রথমে অ্যালডিহাইড। অ্যালডিহাইড, এরপর আবার যদি অ্যালডিহাইডকে পটাশিয়াম ডাইক্রোমেট
পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে জারণ করি, তাহলে আমরা পাবো ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড পাবো। ঠিক আছে? ওকে। এই হচ্ছে বিষয়। সো আমরা একটা বিক্রিয়া আমি আপনাকে দেখাইতে চাই। ধরেন আর বন্ড OH অ্যালকোহল আছে, জার্মান অক্সিজেনের উপস্থিতিতে প্রভাবক পটাশিয়াম ডাইক্রোমেট Cr2O7। আচ্ছা, এইখানে আমার মনে হচ্ছে আহ এই জারণটা যে আমরা করতেছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হ্যাঁ পটাশিয়াম পারম্যাঙ্গানেটই হবে। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডটাও করা যায় আই থিঙ্ক। সিএইচও, সিএইচও কে আবার যদি জার্মান অক্সিজেন দ্বারা জারিত করি, প্রভাবক কি বলেন তো? K2 Cr2O7 আর হচ্ছে KMnO4, তাহলে আমরা পাবো ফ্যাটি অ্যাসিড C+O আর বন্ড C+O H। সো এই হচ্ছে আমাদের বিষয়। তো এর মাধ্যমে আমাদের অ্যালডিহাইড প্রস্তুতিটা হলো। কারণ আমরা লাস্ট যে প্রস্তুতিটা করবো সেটা হচ্ছে আমাদের জৈব অ্যাসিড প্রস্তুতি, এবং এর মাধ্যমে আমাদের আজকের লেকচারটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। জৈব অ্যাসিড প্রস্তুতি, পরে অন্য একটা লেকচার আমরা কিছু সিকিউ এবং এমসিকিউ নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। ধরেন জৈব অ্যাসিডের প্রথম যে প্রসেস সেটা হচ্ছে ইথেন। ইথেনকে যদি জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই, তাহলে আমাদের পাবো হলো ইথানোয়িক অ্যাসিড CH3C+O H। এগুলা কিছু মুখস্থ বিক্রিয়া, বুঝছেন? সো এগুলো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন, তাইলে ইনশাল্লাহ আশা করি পারবেন। যেমন মিথেন থেকে আমরা, সরি ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড, প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড, বিউটেন থেকে বিউটানোয়িক অ্যাসিড সেম প্রসেসে আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, সো আপনাদের কাছে এটা বাড়ির কাজ থাকবে। এরপর ইথানলকে, ইথানলের 2 ধাপ জারণ বিক্রিয়ার মাধ্যমে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়। যেমন CH3CH2 2 ধাপ জারণ। জার্মান অক্সিজেন প্রভাবক হিসেবে থাকবে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 আর হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতি যদি বিক্রিয়া করাই, প্রথম ধাপে হবে অ্যালডিহাইড CH3CHO। এখানে CH3CHO, এই অ্যালডিহাইডকে আমরা যদি আবার জার্মান অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করাই মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখানে আবার আমরা উৎপাদিত যে যৌগটা পাবো সেটা হবে আমাদের কি বলেন তো? ফ্যাটি অ্যাসিড CH3C+O। তো এর মাধ্যমে আমাদের জৈব যৌগের প্রস্তুত প্রণালী শেষ। যদি বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ সিকিউ গুলো আপনাদের জন্য বোঝা খুবই সহজ হবে। আমি কিছু সিকিউ এবং এমসিকিউ আপনাদের সামনে নিয়ে আসবো। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, আর আমার গ্রুপে বেশি বেশি বন্ধুদের ইনভাইট দেবেন। আমার ফেসবুক, আমার ওই একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে তো বলে বলে সাবস্ক্রাইব করানো লাগে, তারপরেও করবেন। আর এই কথা, এই হচ্ছে আমার কথা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।